এই বিষয়ে কিছু বলার জন্য বলেছে। ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসেবে ভারতবর্ষের সেই নাগরিকদের অংশ হিসেবে আমি নিজেকে মনে করি যারা মনে করে যে এই দেশের গণতন্ত্র যদি না বাঁচে তাহলে এই দেশের ঐক্য রক্ষা করা যাবে না। এই দেশে যদি যুক্তরাষ্ট্রীয় কাঠামো না বাঁচে তাহলে এই দেশের ঐক্য রক্ষা করা যাবে না। এই দেশে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যকে রক্ষা করা না যায় এদেশের গণতন্ত্র বাঁচবে না, এই দেশ বাঁচবে না। এই দেশের যদি কোটি কোটি বেকারদের কর্মসংস্থানের জন্য সরকার সংবিধান নির্দেশিত পথে কাজ না করে এই দেশকে বাঁচানো যাবে না। এই দেশের মধ্যে যে ভয়াবহ অস্থিরতা তৈরি হবে, যে যত সর্বশক্তিমান হিসেবে আজকের রাজনীতিতে আবির্ভূত হওয়ার চেষ্টা করুন না কেন এই দেশকে রক্ষা করতে পারবেন না। একের কঠিন বাঁকের মুখে দাঁড়িয়ে এসে পৌঁছেছে ভারতবর্ষের গণতন্ত্র। আমার কোনো দ্বিধা নেই যে ভারতবর্ষের সাংবিধানিকতা, যেটাকে আমরা ইংরেজিতে বলি কনস্টিটিউশনালিজম, এটাকে প্রায় খোকলা করে ফেলা হয়েছে এবং সংবিধানটা বাইরে আছে, কিন্তু সংবিধানের আত্মাটা ক্রমশ সংকুচিত হয়ে এমন জায়গায় আটকে গেছে। আজকে আমাদের এক বন্ধু আমাকে গত পরশুদিন বলছিলেন যে আমরা কি কনস্টিটিউশনালিজমের টুয়াইলাইট মানে গোধূলি লগ্নে পৌঁছেছি। আমি ওকে বললাম আমার মনে হয় না, আমরা বোধহয় গভীর রাতে প্রবেশ করে গিয়েছি। এখন যারা স্বাধীনতার পরে অনেক স্বপ্ন নিয়ে এই দেশের সংবিধান রচনা করেছিলেন তাদের প্রতিনিধিদের দিয়ে, তাদের বোধহয় আবার জেগে উঠবার সময় হয়েছে। যদি তাদের অধিকার, নানাবিধ অধিকার, সবচেয়ে বড় অধিকার তাদের মর্যাদার অধিকার, সবচেয়ে বড় অধিকার যে আমি যা চিন্তা করি তা প্রকাশ করার অধিকার, সবচেয়ে বড় অধিকার আমার যে দুটো হাত আছে সেখানে কাজ করে আমি যাতে মর্যাদার সঙ্গে বাঁচতে পারি, সবচেয়ে বড় অধিকার আমি পার্লামেন্টে সংসদে আমার প্রতিনিধিদের দিয়ে এই দেশকে চালিত করতে পারি। এই কথাগুলোর মধ্যে দিয়ে দেখবেন যে কতগুলো প্রতিষ্ঠানের ইঙ্গিত আমি দিয়েছি। যে প্রতিষ্ঠানটার ইঙ্গিত প্রথমে দিয়েছি সেটা হচ্ছে ভারতের বিচার ব্যবস্থা, বিশেষ করে ভারতের সুপ্রিম কোর্ট, যাকে কনস্টিটিউশন দায়িত্ব দিয়েছে সংবিধানকে রক্ষা করার জন্যে, যাকে বলা হয় সংবিধানের অতন্দ্র প্রহরী। আছে সংসদ, আছে আমাদের যে এক্সিকিউটিভ বা কার্যকরী অংশ শাসনতন্ত্রের, তারা আছে আমাদের সংবাদপত্র, যারা জনগণকে প্রতিনিয়ত সচেতন রাখবেন এই প্রতিশ্রুতি দিয়েই যাদের জন্ম হয়েছিল, যে কারণে ভারতবর্ষের সংবিধানে যে আজকে তাদের স্বাধীনতার অধিকার, সংবাদপত্রের অধিকারকে স্বীকার করে নেওয়া হয়েছে নানাবিধ সুপ্রিম কোর্টের রায়ের ফলে। আজকে ভারতবর্ষের যে গণতন্ত্রের সংকটটা দেখছেন সেটা এককভাবে ভারতবর্ষের গণতন্ত্রের সংকট হিসেবে দেখলে চলবে না। আজকে সারা পৃথিবীতে যেটাকে বলা হচ্ছে যে একটা অত্যন্ত রাজনৈতিক রং চড়ানো পুঁজিবাদ গণতন্ত্রকে তাদের স্বার্থে নির্লজ্জের মতো ব্যবহার করার চেষ্টা করছেন। আমার লজ্জা হয়েছিল সেদিন, যেদিন একজন নির্বাচিত প্রধানমন্ত্রী এই দেশের একজন পুঁজিপতির হাওয়াই জাহাজে চেপে শপথ নিতে এসেছিলেন। এটা ভারতবর্ষে কখনো ঘটেনি। এবং সেই আজকে ভারতবর্ষের সবচেয়ে ধনী মানুষ এবং তার উত্থানের ইতিহাস নিয়ে যখন গবেষণা হয় তখন অদ্ভুতভাবে দেখা যায় একটি পরিবার 2003 সাল থেকে
তাদের যাত্রা শুরু করে 2022 সালের শেষ দিকে এসে এশিয়ার সবচেয়ে বড় ধনী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কারণ যে তার যে প্রভাবিত যে সরকারগুলো, তারা তাকে নির্লজ্জের মতো এই ভারতবর্ষের বাজার থেকে লুট করার সুযোগ দিয়েছে। আমি হাইডেনবার্গ পেপারের কথা বলবো না, কিন্তু সমস্যাটা কোথায়? যখন এই নিয়ে পার্লামেন্টে আওয়াজ উঠল, তখন আমরা অবাক হয়ে দেখলাম একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান অনৈতিক কাজ করছে, তার বিরুদ্ধে তদন্ত দাবি করল, সেই তদন্তের বিরোধিতায় ঝাঁপিয়ে পড়ল গোটা শাসক দল। এত মাথা ব্যথা কেন? আজকে আমি শুরু করব একটু সরে গিয়ে, যে আপনারা জানেন যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, যাকে আমরা সংক্ষেপে বলি আমেরিকা, তারা আরেকটা নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে। সেখানকার সংবাদপত্রগুলো খুললে দেখবেন কি ধরনের উদ্বেগ, কি ধরনের আশঙ্কা, যদি আবার ট্রাম্প ক্ষমতায় চলে আসে। কেন এত ভয়? ট্রাম্প যেদিন হারল, তার আগে অবশ্য আমাদের দেশের প্রধানমন্ত্রী সে দেশের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, স্বামী বিবেকানন্দ যেমন ডাক দিয়েছিলেন যে আমেরিকার বা সমস্ত আমার ভাই বোন, তিনি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে আপনারা জয়ী করবেন। তারপরে ট্রাম্প হেরে গিয়েছিল, এবং আমরা সেদিন দেখলাম যে ওয়াশিংটন যে সিটি, ছোট্ট একটা জেলার মতো, তার প্রত্যক্ষ নেতৃত্বে বিদ্রোহের ডাক দিল যে নির্বাচিত রাষ্ট্রপতিকে তারা শপথ নিতে দেবে না। এর জন্যে ধাপে ধাপে উন্মাদনা তৈরি করা হয়েছিল। সেই উন্মাদনা প্রাক ভারতীয় নির্বাচনের আগে আপনারা লক্ষ্য করবেন তৈরি করার চেষ্টা হচ্ছে, একটি মুখকে সামনে রেখে, যেন ভারতবর্ষের ভবিষ্যৎ থাকবে না এই মানুষটি যদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী না হন। একটা কঠোর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের রাজনৈতিক প্রচারণার জায়গাগুলোকে, গণতান্ত্রিক ভোট প্রক্রিয়াকে। আমি আপনাদের একটু ছোট্ট জায়গা, সাম্প্রতিককালে সুজান মেটলার এবং রবার্ট সি লিবারম্যান বলে দুজন বিখ্যাত সমাজতাত্ত্বিক একটি তাদের গবেষণামূলক নিবন্ধ প্রকাশ করেছে আমেরিকার গণতন্ত্র সম্পর্কে। বইটার সাধারণ নাম হচ্ছে 4 Threats to Democracy। আমি একটু আস্তে আস্তে ইংরেজি অংশটুকু পড়ি, কারণ অনুবাদ করতে গেলে হয়তো আমার মতো করে আমি বলে দিতে পারি। এই প্যারাগ্রাফটি শুরুতে ওরা বলছেন, each of these threats by itself can damage democracy. Polarization tends to divide citizens into opposing terms that geared more towards defeating one another than governing effectively. Dispute over who belongs to political community and the status of its members, categorized along lines of race, gender, national origin or religion, can endanger the deep divisions that result in political exclusion, the widespread denial of rights, and violent reprisals. Economic inequality can put society have against the have-nots and induced wealthy to use their resources to protect their privileged place in the social order. And the growth of the executive power enables concentration of authority in the
hand of single person, which is precisely what the framers of the Constitution hope to avoid. দেখবেন অসাধারণ মিল আজকে গণতন্ত্রের বিরুদ্ধে চলছে। এই কথাগুলো বলতে গিয়ে আমার আজকে মনে পড়ে যাচ্ছে ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ২৬ নভেম্বর ১৯৪৯ সালে সংবিধানের রচনাকারী সভার শেষ সভায় যে বক্তৃতা করেছিলেন, সেই বক্তৃতাটির কথা। সে অসাধারণ এক ঐতিহাসিক বক্তৃতা। তিনি বলছিলেন যে ভারতবর্ষের গণতন্ত্র বাঁচবে কি বাঁচবে না সেটা সম্পূর্ণত নির্ভর করবে আমরা গণতন্ত্রকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো কি পারবো না। কারণ গণতন্ত্রকে বাঁচানোর জন্যে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো প্রয়োজন, যেগুলো স্তম্ভের মতো গণতন্ত্রের যে সৌধটার কথা আমরা চিন্তা করি সেটাকে রক্ষা করবে। তিনি আরও বলেছিলেন যে আজকে যে সংবিধান আমরা রচনা করলাম দেশের মানুষের পক্ষে, যে সংবিধান দেশের মানুষের কল্যাণের জন্যে, সেই সংবিধান এমন একটা সমাজের কথা চিন্তা করছে যে সমাজ ভারতবর্ষের বুকে নেই। সে সমাজ ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, সামাজিক অবস্থানের ভিত্তিতে, অর্থের ভিত্তিতে একজন নাগরিককে আরেকজন নাগরিক থেকে আলাদাভাবে চিন্তা করে না। তাই আমার মনে একটা আশঙ্কা আছে, ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলছেন আমাদের এই নিরীক্ষা সফল হবে কিনা। তিনি যখন দেশের আইনমন্ত্রী, আপনারা দেখবেন তার চিঠিপত্রগুলো বেরিয়েছে, একটু যারা খোঁজ করে আর একটু গভীরে গিয়ে পড়তে চান, বুঝতে চান ভারতের সংবিধান নির্মাণ, তার কার্যকারিতা, কিভাবে এতদিন দেশ চলেছে। বাবা সাহেব আম্বেদকর একটি চিঠিতে জওহরলাল নেহেরু, তখন দেশের প্রধানমন্ত্রী, তাকে লিখছেন, তুমি কি দেখতে পাচ্ছ না যে যারা মহাত্মা গান্ধীকে খুন করেছে তারা সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, দেশের দেশভাগকে কেন্দ্র করে। তারা আমাদের যারা হিন্দু ভাইরা আছে, যারা এই দেশের নাগরিক, তাদের মন বিষিয়ে দিচ্ছে, এমনভাবে মুসলমানদের, অর্থাৎ হিন্দু ধর্মের বিপরীত ধর্ম হিসেবে, কোনো ধর্ম আরেকটা ধর্ম বিপরীত হতে পারে না, দেখিয়ে তারা একটি নতুন সংঘাতের বলয় তৈরি করছে। আমি দেখছি সেই বলয়ে হয়তো ভারতের যে স্বাধীনতা, যাকে আমরা সূর্যের মতো ভেবেছিলাম, সে একদিন ঢাকা পড়ে যাবে। জওহরলালকে লিখছেন। এই চিঠিটি লেখার কিছুদিনের মধ্যেই দেশের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ চলে গেলেন গুজরাটে মন্দির উদ্বোধন করার জন্য। জওহরলাল তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন, আপনি যাবেন না, আমরা যারা সাংবিধানিক পদ অধিকার করে আছি তারা কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষে যদি দাঁড়ায় তাহলে এটা একটা ভুল বার্তা দেবে। সংঘাতটা কিন্তু তখনই ছিল। আজকে দেশের প্রধানমন্ত্রী শেষ লোকসভায় দাঁড়িয়ে বলেছেন, যারা আমাদের বিরুদ্ধে চিৎকার করছেন যে স্বাধীনতা সংগ্রামে আমার দলের কি ভূমিকা ছিল, তিনি সগর্বে বলেছিলেন এই দলটি স্বাধীনতার সময় ছিল না, কাজে তার কাছ থেকে স্বাধীনতা আন্দোলনের কোনো ভূমিকা আপনারা দাবি করতে পারেন না। এই কথাটি দুটি তাৎপর্য আছে। এই তাৎপর্য আছে কারণ ভারতবর্ষের গণতান্ত্রিক শক্তিগুলো, আমি খুব গর্বের সঙ্গে বলি, বিশেষ করে বামপন্থী শক্তিরা তাদের এমনভাবে কোণঠাসা করেছে স্বাধীনতার আন্দোলনের সময় তাদের ভূমিকা, বা যাকে সামনে রেখে তারা রাজনীতিটা তৈরি করেছে, তারা আজকে কোণঠাসা হয়ে গিয়েছে। তারা তাদের অস্বীকার করতে চেষ্টা করছে, করে নতুন মুখোশে মানুষের সামনে আবির্ভূত হতে চেষ্টা করছে। এখন তারা দাবি করছে তথ্যের ভিত্তিতে, পরিসংখ্যানের ভিত্তিতে, যে ভারত এখন অর্থনৈতিক বিকাশের দিকে ৫ নম্বরে চলে এসেছে। আমি আপনাদের বলি যে প্রথম স্তম্ভ গণতন্ত্রের
হয়তো সুপ্রিম কোর্টের মতো ততটা গুরুত্বপূর্ণ নয়। জওহরলাল নেহরুর স্বাধীনতার আগেই কংগ্রেসের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল ভারতের পরিসংখ্যান বিষয়ক একটি কমিশন। প্রশান্ত চন্দ্র মহালভিজকে তার সভাপতি করা হয়েছিল। পরবর্তীকালে তার দিক নির্দেশনায় ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট বা স্ট্যাটিস্টিক্যাল অপারেশন শুরু হয়েছিল। আপনারা জেনে খুশি হবেন 1983 সালে ভারতবর্ষের পরিসংখ্যানবিদদের উপর একটি আলোচনা করতে গিয়ে বিখ্যাত রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ জন গ্যালব্রেথ বলেছেন, সারা পৃথিবীতে যদি কোনো পরিসংখ্যানবিদদের তোমরা বিশ্বাস করতে চাও তাহলে ভারতবর্ষের পরিসংখ্যানবিদদের বিশ্বাস করো, কারণ তাদের ইন্টিগ্রিটি বা তাদের চারিত্রিক দৃঢ়তা আমি প্রশংসা না করে পারি না। বিকাশ দা বলতে পারবেন আজকে পরিসংখ্যান নিয়ে ওরা যা করছেন আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায়। আমি একটা উদাহরণ দেব। 2011 সালে আমাদের দেশে একটা বিখ্যাত পরিসংখ্যান সংগঠন আছে যার নাম হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, সংক্ষেপে আমরা জানি NSO বলে এটাকে। তারা সারা ভারতবর্ষে পরিসংখ্যানগত ক্ষেত্র সমীক্ষা করেছেন, রিপোর্ট তৈরি করেছেন, কিন্তু এর মধ্যে ক্ষমতা বদলে গিয়েছে। চারদিক থেকে দাবি উঠেছে যে রিপোর্টটাকে প্রকাশ করা হোক, দেখি আমরা কোথায় দাঁড়িয়ে আছি। সরকার বলল এই রিপোর্টের সঙ্গে আমাদের দ্বিমত আছে, আমরা প্রকাশ করব না। কিন্তু কিছু সাহসী পরিসংখ্যানবিদ প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে এসে সেই রিপোর্টের একটি খসড়া কপি প্রকাশ করে দিয়েছে। যখন রিপোর্টটি প্রকাশিত হয়েছিল তখন বোঝা গিয়েছিল সরকারের কেন দ্বিমত আছে, সরকার কেন এই রিপোর্টটাকে নিয়ে এত অস্বস্তিতে পড়েছেন, কেন প্রকাশ করতে চাইছেন না। দুটি মন্তব্য আপনাদের বলবো, অনেক কিছু আছে। একটি মন্তব্য হচ্ছে যে এই সরকারটি যখন ক্ষমতায় আসে ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল আমাদের ভারতীয় টাকায় 47 লক্ষ কোটি টাকা। সেটা বেড়ে দাঁড়িয়েছে আজকে 112 লক্ষ কোটি টাকা। আপনি জানেন? তারা লিখছেন এই যে ফুরফুরে ভাব অর্থনীতিতে দেখা যাচ্ছে, এই পরিমাণ বিদেশি ঋণ দেশের মধ্য থেকে তো ঋণ সংগ্রহ করেইছে, জন্য একটা অর্থনীতির একটা দেখা যাচ্ছে। আরেকটা কথা তারা কি বলেছে, যে স্বাধীনতার এই যে এতগুলো বছরের মধ্যে এমন ব্যাপকভাবে কর্মহীনতা, তারা একটা স্বাভাবিকভাবে বলেছে যে 45% চাকরি সক্ষম বেকার এই দেশে কোনো কাজ পাচ্ছে না। যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানের যে 4th পর্ব যেটা আছে সেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা মানুষের জন্যে কর্মসংস্থানের সুযোগের ব্যবস্থা রাষ্ট্রের একটি প্রধান কর্তব্যের মধ্যে পড়ে। এইসব অস্বস্তিকর প্রশ্ন করতে হবে, তো কারা করবে প্রশ্নটাকে? এক, বিকাশ দ্বারা করবে সংসদের মধ্যে দাঁড়িয়ে। 2, নাগরিক হিসাবে আমরা করব, আমাদের খবরের কাগজে আমাদের পথে ঘাটে দাঁড়িয়ে বলবো যে আমাদের বেকাররা কেন কাজ পাচ্ছে না, আমাদের কেন সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিশ্চয়তার বিষয়গুলোকে নিশ্চয় করছে না, গভর্নমেন্ট এগুলোকে ভেঙে চুরে দিচ্ছে। স্বাধীনতার পর এই 70 বছর ধরে যে জনগণের টাকায় যে পাবলিক বা সরকারি ক্ষেত্রগুলো তৈরি হয়েছে সেগুলোকে কেন এই প্রক্রিয়ায় বিক্রি করে দেওয়া হচ্ছে? আমরা প্রশ্ন করতে পারবো না। কেন? যারা প্রশ্ন করেছেন তাদের অভিজ্ঞতা আপনারা সবাই দেখেছেন। কারোর জন্য প্রযোজিত হয়েছে আনলফুল প্রিভেনশন অ্যাক্ট
1967, তার 15 নম্বর ধারাটিকে সাম্প্রতিককালে 2016 সালে তার সংশোধন করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, যিনি এই ধরনের প্রশ্ন করবেন শুধু তাই নয়, যিনি প্রতিবাদ করবেন তার সঙ্গে যদি আপনার কোনো সম্পর্ক পাওয়া যায়, ধরুন একজন যুবক সেখানে রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা করলো, দেখা গেল তার সঙ্গে আপনার একটা বন্ধুত্ব আছে, আপনি প্রায়শই যান, তাকে ধরে নেওয়া হবে আপনি তাকে পৃষ্ঠপোষকতা করছেন, তাকে ওই আইনে ঢোকানো যাবে। ভারতবর্ষে জরুরি অবস্থা ছিল, আমরা জরুরি অবস্থায় দেখেছি সারা ভারতবর্ষের মানুষ এই জরুরি অবস্থাকে প্রত্যাখ্যান করেছে, তার নির্যাতনগুলোকে করেছে। কিন্তু আজকে এমন একটা অবস্থা চলছে, মানুষ নিশ্চিত নয় কখন এসে পুলিশ তার দরজায় টোকা দেবে। যখন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে দাঁড়াবার চেষ্টা করছে দ্বিতীয়বার, তখন ওই প্রচারের মাঝখানে আমি কিছুদিন ওয়াশিংটনে ছিলাম। তখন সেখানকার নিউ ইয়র্ক টাইমের একজন বিখ্যাত সাংবাদিক একটা বই লেখেন, বইটার নাম ছিল ফিয়ার। সে দেখিয়েছে যে যারাই ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলোকে অস্বীকার করছে, তার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছে, ভেতরে সরকারের ভেতরে যে অফিসাররা আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একটা ভয় দেখানোর একটা অভিযান চলছে। এমন কেউ সাংবাদিক লিখছেন, যখন আমি কিছু কিছু অধ্যায় বইয়ের প্রকাশ করেছি, বইটি প্রকাশ হওয়ার আগে আমাকে ভয় দেখানোর চেষ্টা হয়েছে। একইভাবে একনায়করা এইভাবে কাজ করে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন তো? আমাদের দেশে সমস্যাটা হচ্ছে, সে দেশের সংবাদপত্র এখনো কথা বলে, এখনো ফিয়ার নিয়ে বই লেখে। আমাদের মধ্যেও আছে, খুব সাহসী সাংবাদিকরা আছে। আপনি আজকে সমস্ত প্রধান সারির যে টিভিগুলো আছে সেগুলো দেখুন, প্রধান সারির কয়েকটি সংবাদপত্র বাদ দিলে পরে দেখুন, আপনার মনে হবে ভারতবর্ষের বেকাররা এত কষ্টে আছে, আপনার মনে হবে ভারতবর্ষের কৃষকরা এত সমস্যায় পড়েছে, আপনার মনে হবে যে মহারাষ্ট্রে প্রতি বছর 33,000 কৃষক আত্মহত্যা করে, আপনার মনে হবে যে এখানকার রেল লাইন বিক্রি করে দেওয়া হচ্ছে এবং এর ফলে ধাপে ধাপে এই রেলের চড়ার পয়সা বাড়ছে, আপনার মনে হবে আমাদের এই বিমান বন্দরগুলো বিক্রি হয়ে যাচ্ছে, এতে সমস্যা বাড়তে পারে ভারতের আব্বাস। মনে হবে না। যাদের রক্ষা করার জন্য সংবিধানের 19(1) ক ধারা দেওয়া হয়েছিল, তারা আজকে এই স্বাধীনতাকে ব্যবহার করছে স্থাবকতার জন্য। কারণ ভারতবর্ষের সংবাদপত্র, সংবাদ মাধ্যমগুলো 90-এর দশকের গোড়ার দিকে, আমি অনেক দিন আগে, আমার মনে আছে মাস্টারমশাই মিহিরদেব আছে, আমি অনেকদিন বলছিলাম, যেদিন আমি টাইমস অফ ইন্ডিয়ার নিচে যেখানে ক্রেডিট লাইন দেওয়া থাকে, অর্থাৎ কে খবরের কাগজটি প্রকাশ করছে, দেখেছিলাম দিস এডিশন ইজ ফর ক্যালকাটা মার্কেট। সেদিন আমি বুঝে গেছিলাম যে সমূহ বিপদ আসছে, সংবাদপত্র আজকে একটি পণ্য। কিন্তু বিপদটা যে এই পর্যায়ে যেতে পারে সেই বোঝার কত ক্ষমতা সেদিন আমাদের হয়ে ওঠেনি, অন্তত আমার তো হয়ে ওঠেনি। এই যে মানুষের যে মৌলিক অধিকার হচ্ছে গণতন্ত্রে অংশগ্রহণ করা, তার কথা বলার স্বাধীনতা, তার চিন্তার স্বাধীনতা, ক্ষমতাবানদের প্রশ্ন করার স্বাধীনতা, সেটা বিপুলভাবে আক্রান্ত হয়েছে। আমি বলি না বলি, আমি বলার কেউ নয়, আমি আপনাদের মতোই একজন। বিপুলভাবে আক্রান্ত হয়েছে, মানুষ ভয় পেয়ে গিয়েছে। আর এই রাজ্যে যারা আছেন তারা তো জানেনই কি অবস্থা চলছে এখানে। তাদের জন্য বক্তৃতার কোনো প্রয়োজন নেই, তারা একটা পরীক্ষাগারে আছেন। আজকের গণতন্ত্রটা বাঁচবে কিনা সেই সাধারণ মানুষ, নাগরিকদের উপর অনেকটা নির্ভর করছে।
আমি একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি। একটি জাজমেন্ট, খুব সুন্দর একটি কথা বলেছিলেন। তামিল ভাষায় একজন বিখ্যাত উপন্যাসিক আছেন, আপনারা হয়তো সংবাদপত্রের কারণে যাচ্ছে, তার নাম হচ্ছে পেরুমেল মুরুগান। তিনি একটি উপন্যাস লিখেছিলেন, যেটা ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় ওয়ান পার্ট ওমেন। তিনি দেখিয়েছিলেন নারীদের অবস্থান এবং সেই তামিল ভাষায় একটি প্রচলিত উপাখ্যানকে মিশিয়েছিলেন তার আধুনিক দৃষ্টিভঙ্গির সঙ্গে। সেখানে আজকের যারা সমাজের হোমরা চোমরা, যারা বলে দিচ্ছেন সরস্বতী দেখতে কীরকম হবে, সরস্বতীর গায়ের রং, পোশাক কীরকম হবে, তারা তাকে ডেকে বলল, তোমাকে আমরা সমাজচ্যুত করলাম। তিনি তামিল ভাষার একজন প্রখ্যাত অধ্যাপক। তোমাকে এই সভায় ঘোষণা দিতে হবে, তুমি আর লিখবে না। সেদিন আমরা সবাই দেখেছিলাম ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছেন, দি মুরুগান দি অথর is dead. Murugan the citizen just tries to survive, to get some air. তার বিরুদ্ধে অনেকগুলো ফৌজদারি মামলা হয়, শেষ পর্যন্ত সেগুলো পৌঁছায় মাদ্রাজ হাইকোর্টে, এবং মাদ্রাজ হাইকোর্টের চিফ জাস্টিস তখন ছিলেন যাচ্ছে সঞ্জয় কিষণ কাউল, তার কোর্টে যায়। সমস্ত মামলা, তার ফৌজদারি মামলাগুলোকে খারিজ করে দিয়েছিল হাইকোর্ট তার বিরুদ্ধে। সেই রায়ে 160 পাতার একটি রায়, জাস্টিস কাউল একটা চমৎকার কথা বলেছিলেন, বলছে, হোয়াট ইজ ফ্রিডম অফ স্পিচ? ইউ হ্যাভ গিভেন মি দ্য ফ্রিডম টু এক্সারসাইজ ইট, বাট দি মোমেন্ট আই এক্সারসাইজ ইট, আই এম ডেড, আই মে বি কিল্ড এট এনি পয়েন্ট অফ টাইম। কাজেই সংবিধানের অধিকারটা দেয়া বড় কথা নয়, অধিকারটা আপনি ভোগ করতে পারছেন কিনা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যেটাই হচ্ছে সাংবিধানিকতা। অর্থাৎ সংবিধান আমাকে যা দেয় সেগুলো আমি ভোগ করতে পারছি কিনা, যে সরকার আছে সেখানে এমন পরিস্থিতি দেশে তৈরি করতে পারছে কিনা, তার প্রত্যেকটা নাগরিক সংবিধান যে অধিকারগুলো তাকে দিয়েছে সেগুলো সে ভোগ করতে পারছে কিনা। আমি ভাবছিলাম নির্বাচন কমিশনের প্রসঙ্গে কথা বলবো। আমার বন্ধু সুরেন্দ্রনাথ খুব অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে কোথায় যাচ্ছে, অধিকার করতে হবে সব কিছুকে। এই জন্য আজকে একটি কথা আমি বলবো, যেটা হয়তো খুব অদ্ভুত লাগবে অনেকের কাছে শুনতে। আজকের সময়ে আমি মনে করছি গণতন্ত্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে সজাগ নাগরিক। তাকে অকুত ভয়ে গণতন্ত্রের পক্ষে তিনি যদি দাঁড়িয়ে থাকতে না পারেন, আজকের সময়ে গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন দেখা হচ্ছে সেটা হয়তো বাস্তবিত হবে না। কিন্তু আমি শুনছি ভারতবর্ষের মাটি কাঁপছে। আমার হঠাৎ করে আজকে সকালবেলায় ভাবছিলাম কি বলবো আপনাদের কাছে। সবাই আমরা সমভোগী, আজকে আমাদের শুধু একটা ব্যারিকেড তৈরি করতে হবে, অনেক হয়েছে আর না। তখন আমার একটা কথা মনে হলো, তখন 1977 সাল আমার মনে আছে, আমি তখন খুব ছোট ক্লাসে পড়ি। হঠাৎ সকালবেলায় দেখলাম রাস্তায় শয়ে শয়ে মানুষ বেরিয়ে গিয়েছে, সবাই হাসছে, কোনো স্লোগান টোগান কিচ্ছু নেই। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। বাবা হেসে বলল, ইন্দিরা গান্ধী ইলেকশনে হেরেছে। পরের দিন আমার মনে আছে আনন্দবাজার পত্রিকার প্রথম শিরোনাম ছিল কিছু না, নীরব বিপ্লব। এই বিপ্লবটা কে ঘটিয়েছিল? এই দেশের সাধারণ মানুষ। রাজনৈতিক নেতাদের অধিকাংশ তখন জেলে, রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে করতে যাওয়া হচ্ছে না। জরুরি অবস্থার প্রত্যাহারের 2 মাসের মধ্যে নির্বাচন, সবাই ভেবেছিল কিচ্ছু হবে না। যিনি জরুরি অবস্থা জারি করেছেন তিনি ক্ষমতায় ফিরে আসবেন। চিরকাল আমরা এই দেশের সাধারণ মানুষের প্রজ্ঞায় বিশ্বাস রেখেছি,
চিরকাল আমরা নিজেদের উপর বিশ্বাস রেখেছি বদলাবে। এই বদলানোর যে আশাবাদ, এটা যেন আমরা এক মুহূর্তের জন্য ছেড়ে না দিই। বদলাতে হবে। মানুষ সমস্ত কিছুর ঊর্ধ্বে এসে দুটো জিনিসের সঙ্গে সে মন থেকে, তার আত্মার জায়গা থেকে কখনো আপোষ করে না। একটা হচ্ছে তার মর্যাদা, আর দ্বিতীয়টা হচ্ছে তার স্বাধীনতা। যতদিন এই বিশ্বাস মানুষের মধ্যে থাকবে, ততদিন কোনো শক্তি, কোনো একনায়ক যত স্বপ্নই দেখুক না কেন, পার্লামেন্টকে নকিব দিয়ে আমাদের সংবিধানকে একটি রাষ্ট্রভায় পরিণত করার একটি অদ্ভুত হাস্যকর চেষ্টা হয়েছে। আমি বিশ্বাস করি আজ নয় কাল নয় বিভাবরী সূর্য তো উঠবেই। ধন্যবাদ সকলকে। 5 বছর পর পর যাবেন, একটা ভোট দেবেন, ব্যাস, এটাই গণতন্ত্র। ঠিক এই আশঙ্কাটা রবীন্দ্রনাথ করেছিলেন যখন গোটা দেশ জুড়ে লড়াই হচ্ছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে। প্রশ্ন এলো ডোমিনিয়ন স্ট্যাটাস, তাতে ভোট দিতে পারবেন বিভিন্ন সংস্থার লোকেরা, ইত্যাদি ইত্যাদি। তো রবীন্দ্রনাথ তখন লিখছেন, তোমরা যদি ভোট দেওয়ার মধ্যেই নিজেদের সন্তুষ্ট করতে চাও, তোমরা স্বাধীনতা খুঁজে পাবে না। এটা আমার কথা নয়, রবীন্দ্রনাথের কথা। তাহলে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামের বৃত্তান্তই বলছি। ব্রিটিশেরা বলতেন তাদের পোষিত বিভিন্ন বুদ্ধিজীবীদের দ্বারা, বা তাদের পোষিত অংশ ছিল যারা সাধারণ মানুষকে লুণ্ঠন করে ব্রিটিশের সম্পদ বৃদ্ধি করত, মধ্যবর্তী হিসেবে জমিদাররা, তারা বলতেন এত কিছু পাচ্ছ, তো ব্রিটিশের বিরুদ্ধে লড়াই কেন? ব্রিটিশের বিরুদ্ধে লড়াই কেন, এই প্রশ্নটা মাস্টারদা সূর্য সেন যখন চট্টগ্রামে তিনি একজন স্কুলের অঙ্ক শিক্ষক, ছেলে মেয়েদের পড়াচ্ছেন আর তাদের থেকে রিক্রুট করছেন যে অস্ত্র হাতে লড়াই করতে হবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের। তো তার প্রথম রিক্রুট ছিলেন অনন্ত সিং, গণেশ ঘোষ। এরা ছাত্রদের ধরে নিয়ে আসতেন মাস্টারমশাইয়ের কাছে, যে মাস্টারমশাই খুব উৎসাহী, কাজ করতে চায়। সূর্য সেন বলতে, কী কাজ করে, তোমার কী অসুবিধে, তোমার অসুবিধাটা কোথায়, কেন তুমি ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে চাও? তখন ছাত্ররা উত্তর দিতে পারছে না স্বভাবতই। তখন মাস্টারদা সূর্য সেন তাদের বলছেন, তোমরা কি তোমাদের নিজেদের অধিকার, আত্মমর্যাদা রক্ষার জন্য লড়াই করতে চাও, না যা আছে তাতে সন্তুষ্টি নিয়ে থাকতে চাও? প্রশ্ন ছিল ওইটাই। এবং এই অনুপ্রেরণায়, যে অনুপ্রেরণা মাস্টারমশাই তাদের দিলেন, যে তোমার আত্মমর্যাদা, অহংবোধ, আমার জমি, আমার মাটি, আমার ফসল, আমার রক্ত, আমার ধান, আমি কেন ছেড়ে দেব? এই বোধ থেকেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিন্তু লড়াই হয়েছিল। মহাত্মা গান্ধী যিনি সত্যাগ্রহের প্রশ্ন আনলেন, সত্যাগ্রহের প্রশ্ন কিন্তু মূল বিচার্য বিষয় ছিল সেই আত্ম অধিকার। আমি তোমার বিরুদ্ধে অস্ত্র নিয়ে লড়াই করতে পারবো না, তোমার ওই শক্তির কাছে আমি মোকাবিলা করতে পারবো না, কিন্তু আমার যে আত্মক্ষমতা, আত্ম অহংকার, আত্মমর্যাদা, আমি তোমার সাথে অসহযোগ করতে পারি। মহাত্মা গান্ধীর আন্দোলনের সবচেয়ে বড় দিক, এখন বর্তমান সময়ে বহু সমাজতত্ত্ববিদরা আলোচনা করছেন, তারাও বলছেন সবচেয়ে বড় দিক ছিল যে তিনি এই অসহায় মানুষের মধ্যে এই বোধটা জাগাতে পেরেছিলেন যে তোমার আর কিছু না থাক, তোমার তো এই কথা বলবার অধিকার আছে, আমি তোমাকে মানি না, তোমার কর্মকাণ্ডের বিরুদ্ধে আমার সঙ্গে আমার কোনো সহযোগিতা নেই, এটা বলতে পারি। এবং সেটা বলার মধ্য দিয়ে ব্যাপক অংশের মানুষ যুক্ত হলেন। এবং সেই মানুষদের যুক্ত করতে গিয়ে তিনি মানুষকে মানুষ হিসেবে দেখলেন। সেখানে এই যে তথাকথিত ধর্মীয় যে আবহ, তার মধ্যে ভয়ানকভাবে বিভাজন ছিল মানুষের মধ্যে, মানুষের, বিশেষ করে যারা হিন্দু ধর্মের প্রবক্তা, অনেকেই ধার্মিক হতে পারেন, ধর্মানুসারী হতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু একটা মূল মন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে চতুর্বর্ণং মায়া সৃষ্টম, আমি সৃষ্টি করেছি সব। যুগে যুগে যখনই তুমি অধর্ম দেখবে, বিপদ দেখবে, অন্যায় অত্যাচার দেখবে, আমি হাজির হব।
আমি আজি রয়ে সব মিটিয়ে দেব, এবং আমি চতুর্বর্ণ সৃষ্টি করলাম, সেখানে শূদ্ররা মাটির তলায়। এবং যারা ব্রহ্মার মুখ থেকে জন্ম নিলেন, কার মুখ থেকে কে জন্ম নিয়েছে এই প্রশ্ন আপনি যদি করেন, এ প্রশ্ন আমি রোজি করে বলে আমাকে রোজি কিছু লোক গাল দেয়, তা কী করে মুখ থেকে জন্ম হয়? তাহলে মানুষের মধ্যে বিভাজন করবার একটা পরিকল্পনা কিন্তু আপনার ধর্মীয় বিশ্বাসের মধ্য দিয়ে ধীরে ধীরে ঢুকিয়ে দেওয়া হলো, এবং সেটা আমরা মেনে নিতে শুরু করলাম। মহাত্মা গান্ধী এসে বললেন যে ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গেলে তোমাকে সবাইকে এক জায়গায় হতে হবে। সেদিন দেখবেন নাথুরাম গডসে যখন মহাত্মা গান্ধীকে খুন করলেন, তিনি তার আত্মকথায় কী বলেছিলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের সকলে এখন নিশ্চয়ই জানা উচিত, জানার চেষ্টা করব। তিনি বলছেন যে আমি মহাত্মা গান্ধীকে খুন করে অত্যন্ত গর্বিত। কেন গর্বিত? কেন আমি মহাত্মা গান্ধীকে খুন করলাম? মহাত্মা গান্ধী হিন্দু, গোড়া হিন্দু। আজকে যারা হিন্দুত্বের ধ্বজা দিয়ে কথা বলছেন তাদের থেকে বড় হিন্দু ছিলেন মহাত্মা গান্ধী। ঘুম থেকে উঠে রাম নাম জপ করতেন, কিন্তু সে ছিল ব্যক্তিগত বিশ্বাস, তার ব্যক্তিগত আচরণ। তিনি তার ব্যক্তিগত আচরণকে কখনোই সামাজিক আচরণে পরিণত করতে চাননি। তার সমাজটা অনেক বড়। তাই নাথুরাম গডসে বলছেন, তিনি চিৎপাবন ব্রাহ্মণ, মহারাষ্ট্রের উচ্চবর্ণের ব্রাহ্মণ, যে মহাত্মা গান্ধীকে আমি খুন করলাম এই জন্য যে মহাত্মা গান্ধী অন্তজদের, যাদের আমরা ঘৃণা করি, যাদের আমরা মানুষ বলে মনে করি না, সেই অন্তজেরও তিনি আমাদের সমসাময়িক সমগোত্রীয় করে তুলছিলেন। এটাই সবচেয়ে বড় অপরাধ ছিল মহাত্মা গান্ধীর। মুসলমান প্রীতি সে তো দ্বিতীয় স্তরে। প্রথম স্তরে তিনি বলছেন আমার এই উচ্চ ব্রাহ্মণ চেষ্টা করলেন সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে, তার অত বড় মূর্তি স্থাপন করলেন, ভাবলেন বল্লভভাই প্যাটেলের ওই মূর্তি স্থাপন করলে পরে লোকে মনে করবে যে বল্লভভাইয়ের একটা রাজনৈতিক ইতিহাস আছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী, অতএব তার উত্তরসূরি হচ্ছেন এরা। কিন্তু সেই বল্লভভাই প্যাটেলকে তিনি অস্বীকার করলেন, স্টেডিয়ামের নামটা পাল্টে দিয়ে বললেন মোদি স্টেডিয়াম, বল্লভভাই পাল্টে দিলেন। তিনি কখনো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মানুষকে চিহ্নিত করেননি, এবং তার সেনাবাহিনী আইএনএ ফোর্সের মাথার মধ্যে যারা ছিলেন তারা সকলে ছিলেন ভিন্ন ধর্ম সম্প্রদায়ের। কোথায় বিরক্ত হয়নি? আজকে তোমরা ঠিক এই দলের জন্ম হয়নি, কিন্তু এই দলের আদর্শগত জন্ম তো বহুদিন আগেই হয়েছিল, যখন গোটা ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছে। তখন তারা মহারানীর পুজো করতেন। এখনও বহু জায়গায় দেখবেন মহারানী ভিক্টোরিয়ার পুজো করেন একদল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। কেন? ইংরেজরা তখন ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন করছেন, আমার কৃষককে লুণ্ঠন করছেন, আমার শ্রমিকদের লুণ্ঠন করছে, আমাদের ভারতবর্ষে যে হস্তশিল্পী ছিলেন তাদের শোষণ করছেন। এই ঘটনা তখন মানুষের কাছে অতটা প্রস্ফুটিত ছিল না, কিন্তু আজকে অনেক লেখা বেরোচ্ছে, আপনার পড়ে থাকবেন নিশ্চয়ই। শশী থারুর নিজে একটা বই লিখেছেন খুব সাম্প্রতিককালে। তারপর ঐতিহাসিক ডিম্পল বোধহয় নামটা মনে পড়ছে না, তিনি এক বই লিখেছেন। প্রত্যেক জায়গায় তারা দেখাচ্ছেন যে ব্রিটিশ কিভাবে আমাদের এত বড় দেশটাকে শোষণ করেছে। সেই শোষণের বিরুদ্ধে লড়াই ছিল, যে লড়াইয়ে ভারতবর্ষের বুকে তখন কমিউনিস্টরা, বামপন্থীরা, সমাজতন্ত্রীরা সকলেই এক জায়গায় যুক্ত হয়েছিলেন যে ব্রিটিশ ভারত ছাড়ো এই আন্দোলনটা শেষ পরিণতির দিকে। তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ তো অনেক চালাক, তারা দেখলেন এই ঐক্যবদ্ধ মানুষকে যদি আমায় প্রতিহত করতে হয় আমার পক্ষে সম্ভব না, অতএব এই মানুষের মধ্যে বিভাজন করো। পাশাপাশি তখন রাজনৈতিকভাবে এটাও আমাদের বুঝতে হবে গোটা পৃথিবীতে একটা পরিবর্তন হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, যখন মনে করেছিলেন হিটলার তিনি বিশ্বকে শাসন করবেন, সেই হিটলার পরাজিত হলেন কমিউনিস্টদের কাছে। সোভিয়েতের উত্থান গোটা পৃথিবীর বুকে পুঁজিবাদী ব্যবস্থাকে ভয় পাইয়ে দিয়েছে। সেই মুখে দাঁড়িয়ে তখন ইংরেজকে সিদ্ধান্ত নিতে হয় যে ভারতবর্ষের বুকে তারা তাদের পুরনো কায়দায় শাসন করতে পারবেন না। বিভাজন তৈরি হলো, এই দুটি দল মুসলিম লীগ এবং আরএসএস সমসাময়িকভাবে তৈরি হলো। মুসলিম লীগ আওয়াজ তুললেন আমরা ইসলাম একটা জাতি, সাভারকার বললেন হিন্দু একটা জাতি। দ্বিজাতি তত্ত্বের জন্ম দিলেন সাভারকার। ধর্মের ভিত্তিতে যে জাত হয়,
কোনো সাধারণ সমাজ বিজ্ঞানী বুঝতে পারবেন না, আজও আমরা কেউ বুঝি না। কিন্তু এই ধর্মীয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভাজিত হলো কিন্তু মূলত ধর্মীয় কারণে। এটা আমাদের মাথায় বুঝতে হবে। ওরা তো চলে গেলেন। যে জিন্নাহ তিনি সারা জীবন অত্যন্ত সুচিন্তিত সমাজ কর্মী হিসেবে, একজন আইনজীবী হিসেবে তিনি ধর্মনিরপেক্ষতার সওয়াল করেছেন। তিনি মুসলমানদের স্বার্থ রক্ষা করতে হবে এই মনে করে মুসলিম লীগ বললেন আমরা আলাদা দেশ চাই, এবং মাউন্ট ব্যাটেনও তার সঙ্গে ষড়যন্ত্র করে বললেন ঠিক আছে। ওরা ধরুন চলে গেল। আজকে আমাদের এই বিশ্লেষণটা বারে বারে আমি প্রত্যেকটি জায়গায় বলার চেষ্টা করি। ওরা চলে গেল, ওরা বললেন আমরা ইসলামে বিশ্বাস করি। ইসলামে বিশ্বাসী সব মানুষ গেলেন না। এই যে অংশটা রয়ে গেল, যে বৃহত্তর ভারতবর্ষ, যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমরা আজকে আলোচনা করছি, এবং আমার মনে হয় এখানে যারা আছেন সবাই আমরা 47-এর পরবর্তীকালে ভারতবর্ষের নাগরিক। সেই ভারতবর্ষে আলোচনা হলো, তখনও আলোচনা হচ্ছে কি করে শাসন করবেন। আপনাদের মনে থাকতে পারে চার্চিল তখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বলছেন ভারতবর্ষে এত লড়াই স্বাধীনতা কী জন্য করছে ওরা কি নিজেদের শাসন করতে পারবে? ওদের কি সে যোগ্যতা আছে? একথা স্পষ্ট হয়, ওদের তো শাসন করার মতো যোগ্যতা নেই। তখন আমার দেশের নেতারা বলেছিলেন আমাদের যোগ্যতা আছে কি না আছে আমরা বুঝে নেব, তোমরা বিদেয় হও। এবং ভারতবর্ষ শাসন পরিচালনা করার জন্য কংগ্রেসের ভেতরে, কংগ্রেসের যখন আন্দোলন চলছে তখন মতিলাল নেহরু, সিআর দাস এদের নেতৃত্বে একটা সংবিধান তৈরি হয়েছিল। কিন্তু সেই সংবিধান পরবর্তীকালে গৃহীত হয়নি। কিন্তু নতুন ভারতবর্ষ কিভাবে শাসিত হবে তার জন্য যে সংবিধান সভা হলো, সেই সংবিধান সভায় সমস্ত স্তরের প্রতিনিধি ছিলেন, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন, মাই কমিউনিস্ট পার্টি দলেরও প্রতিনিধি ছিলেন। সেই সংবিধান সভায় দীর্ঘ আলোচনা হলো। সে আলোচনার পর যে সংবিধান গৃহীত হলো তার মুখবন্ধ যখন তৈরি করছেন ডক্টর আম্বেদকর, তখন খুব বিতর্ক হলো যে ফ্রিডম অফ এক্সপ্রেশন না লিবার্টি অফ এক্সপ্রেশন। কতটা অভিজ্ঞতা, কতটা দূরদর্শিতা সেই তৎকালীন সমাজে যারা সংবিধান তৈরি করছিল তাদের মধ্যে ছিল। তারা বলছেন ফ্রিডম তো আমার আছেই, একটা মানুষ জন্মেই তো তার ফ্রিডম হয় স্বাধীনভাবে কথা বলার, স্বাধীন মত প্রকাশ করার, স্বাধীন চিন্তা করার। কিন্তু লিবার্টি আছে কি? আমি যে রাষ্ট্র তৈরি করব সেই রাষ্ট্রে আমার লিবার্টি সেটাকে রক্ষা করতে, অর্থাৎ আমার যে স্বাধীনতা আছে সেটাকে আমি মুক্তভাবে ব্যবহার করতে পারবো। বহু বিতর্ক হয়েছে এই ফ্রিডম এবং লিবার্টি, এই দুটো শব্দের মধ্যে কোনটা ব্যবহার করবো। তাই প্রিয়াম্বলে দেখবেন বলা আছে লিবার্টি অফ থট, লিবার্টি অফ এক্সপ্রেশন। তবে যে শাসন করবে তাকে মানুষের এই যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে রক্ষা করতে হবে, তার লিবার্টিটা মেনটেন করতে হবে। ফ্রিডম তো বাই বার্থ। তাহলে আমরা যে গণতন্ত্র তৈরি করলাম, যে গণতন্ত্র আমরা পেলাম, সেই গণতন্ত্রের 3টি লক্ষ্য, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। 3টি লক্ষ্য কি? আমরা প্রজাতন্ত্রে যাচ্ছি ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস, বা উল্টে দিন পলিটিক্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস। এখন ভারতবর্ষের যখন সংবিধান আলোচনা হচ্ছে তখন সংবিধানে যে মূল প্রস্তাবনা মুভ করলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু, সেখানে তিনি পণ্ডিত লোক ছিলেন, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সঙ্গে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছেন, জেল খেটেছেন। তিনি সেই প্রস্তাবনায় বলছেন আমরা একটা মুক্ত গণতন্ত্র চাই। তো মুক্ত গণতন্ত্র কি হবে, তা কি করে হয়? বিতর্ক হচ্ছে। পণ্ডিত জওয়াহরলাল বললেন তার মানে হচ্ছে আমরা ইকোনমিক ডেমোক্রেসি চাই। এই আর্থিক গণতন্ত্র যেটা পরবর্তীকালে রূপ পেল আর্থিক ন্যায়, এবং সংবিধানে মূল প্রশ্নে যেমন কিছু মৌলিক অধিকার দেওয়া হলো, পাশাপাশি সংবিধান আগামী দিনে কি কোন পথে যাব তারও লক্ষ্যমাত্রা ঠিক করে দিল।
সেখানে বলা হলো এই যে মানুষের কাজের অধিকার, আয়ের বৈষম্য ঘোচাবার অধিকার, এটা পালন করতে হবে রাষ্ট্রকে, এটাই তোমার ডাইরেক্টিভ প্রিন্সিপল, তুমি সেই পথে রাষ্ট্রকে পরিচালনা করবে। এখন সে পথে যদি রাষ্ট্রকে পরিচালনা করতে হয় তবে ধনবাদীদের বুকে ব্যথা হয়। আমি যদি আর্থিক সমতা তৈরি করি, আর্থিক বৈষম্য কমাই, তাহলে ধনবাদীদের অসুবিধা হবে। আমার দেশে ব্রিটিশকে আমরা তাড়িয়েছিলাম, ধনবাদকে তো তাড়াতে পারিনি। এবং সেজন্যেই দেখবেন ভারতবর্ষ প্রথম যখন যাত্রা শুরু করলো, ভারতবর্ষের গণতন্ত্র বা প্রজাতন্ত্রের যাত্রা শুরু হলো, আমরা আমাদের শ্রমে অর্জিত অর্থ, আমাদের সম্পদ দিয়ে আমরা অনেক জাতীয় সম্পদ তৈরি করলাম। বড় বড় সেচের ব্যবস্থা হলো, বড় বড় কারখানা হলো, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হলো। গণতন্ত্রের প্রাথমিক দিক হচ্ছে মানুষের মৌলিক চিন্তা করার স্বাধীনতা, লিবার্টি অফ থট। চিন্তার স্বাধীনতা কি করে আসবে? চিন্তার স্বাধীনতা আসতে পারে যদি শিক্ষার স্বাধীনতা দেওয়া যায়। আমি যদি নাই জানি আমার অসুবিধে কোথায় হচ্ছে, কেন অসুবিধে হচ্ছে, কোথায় আমি পিছিয়ে পড়েছি, আমি তো চিন্তা করতে পারবো না। এবং সেই জন্যই দেখবেন সেই সময়ে বড় বড় প্রতিষ্ঠান তৈরি হলো, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হলো, ইসরো তৈরি হলো, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তৈরি হলো, পরবর্তীকালে জেএনইউ তৈরি হলো। সেখানে বলা হলো সমাজের নিম্নতম স্তরের মানুষেরা, শূদ্ররাও লেখাপড়ার সুযোগ পাবে। আজকে বলা হচ্ছে আমাদের অতীত গৌরব। অতীত গৌরব কি ছিল? গুরুকুল। গুরুকুল কি ছিল? একটু বিশ্লেষণ করতে হবে। গুরুকুল ছিল এক গোষ্ঠীবদ্ধ মানুষের শিক্ষার ব্যবস্থা। গুরুকুলের শ্রেষ্ঠতম উদাহরণ হতে পারে মহাভারতে দ্রোণাচার্য, তার যারা শিক্ষার্থী ছিলেন তারা। আরেকজন শিক্ষার্থী ছিলেন, তিনি স্বীকৃত শিক্ষার্থী নন, বঞ্চিত ঘরের, নিষাদ ঘরের সন্তান একলব্য। তার শিক্ষার সুযোগ ছিল না, কিন্তু সে শিখেছে নিজস্ব প্রচেষ্টা দেখে দেখে, শুনে। তার মূল্য তাকে দিতে হয়েছিল। মহাভারতের গল্প আপনারা জানেন, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু গুরুকুল হচ্ছে নির্দিষ্ট স্তরের উচ্চ বর্ণের সন্তানেরা তারাই লেখাপড়া করতে পারবেন, অন্যদের বেদ পাঠের অধিকার নাই। বেদের মন্ত্র উচ্চারণ করলে তোমার কানে শিশে ঢেলে দেওয়া হবে। গার্গী, মহিষী মহিলা, তাদের কথা খুব বেশি বলা হয় না। তিনি যখন বিতর্কে যাজ্ঞবল্ক্যকে হারিয়ে দিচ্ছেন, এগুলো আমার লেখা নয়, যাজ্ঞবল্ক্য তাকে ধমক দিচ্ছেন, আর একটা কথা বললে পরে তোমার গলা নামিয়ে দেবো। তোমার শিক্ষার অধিকার কে দিয়েছে? তুমি কি করে পড়াশোনা করলে? তুমি বেদ পড়লে কোথায়? তুমি আমার সঙ্গে যুক্তিতর্কে এসছো। এই ছিল গুরুকুল ব্যবস্থা। এখন আমরা 70 বছর পর দেখতে পাচ্ছি যে জেএনইউ থেকে তো কানাইয়ার মতো ছেলে তৈরি হচ্ছে, যার বাবা কৃষক, যার বাবা কৃষক আন্দোলন করে। জেএনইউতে হাজার হাজার ছেলে মেয়ে আসছে, যারা নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে আসছে, তারা স্কলারশিপ পাচ্ছে, পড়াশোনা করছে, বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হচ্ছে। সরকার তারা পরিকল্পনা করে শিক্ষার প্রসার করার চেষ্টা করছেন, অনেক সীমিত ব্যবস্থা আছে তার মধ্যে প্রসার করার চেষ্টা করছেন। এখন এসে বলা হচ্ছে নতুন শিক্ষা ব্যবস্থায় যে না, এগুলো থাকবে না। তাহলে গণতন্ত্রকে কার্যকরী করবার জন্য যে প্রতিষ্ঠান আমরা বলি শিক্ষাঙ্গন, বিশ্ববিদ্যালয়, কলেজ, যার স্বাধীনতা ছিল, ধীরে ধীরে তার স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। কি করে কেড়ে নিল বলতে পারেন? কেড়ে নিল কেন? আমরা খুব নিশ্চিন্ত ছিলাম যে ভারতবর্ষের বুকে যখন মোটামুটিভাবে বামপন্থী আদর্শে পরিচালিত বা বামপন্থার দ্বারা প্রভাবিত উদার গণতন্ত্রের নায়ক জওহরলাল নেহরু ক্ষমতায় আছেন, তিনি যেভাবে জনগণের ব্যাপক উন্নয়নের কথা ভেবে, এসে উন্নয়নটা আবারও বলছি, শুধু রাস্তাঘাটের উন্নয়নকে আমি উন্নয়ন বলি না, রবীন্দ্রনাথও বলতেন না।
উন্নয়ন হচ্ছে আমার চেতনার উন্নয়ন, আমার বোধের উন্নয়ন, আমার অধিকার সম্পর্কে নিজেকে উপলব্ধিতে নিয়ে আসা এবং সেই অধিকারকে প্রসারিত করার উন্নয়ন, আমার গণতান্ত্রিক অধিকারকে বিকশিত করা। এই যে পরিবেশ, সেই পরিবেশটা যত সম্প্রসারিত হচ্ছিল আমরা খুব নিশ্চিন্তে ছিলাম। আমরা বুঝতে পারিনি যে ধীরে ধীরে কিন্তু ওই চিন্তার বেঁচে আছে যারা মনে করেন চতুর্বর্ণই শ্রেষ্ঠ এবং এই চতুর্বর্ণ মেনেই আমাদের চলতে হবে এবং এক সময় তিনি হাজির হবেন। আজকে প্রচার করা হচ্ছে, খুব বেদনার সঙ্গে বলতে হয়, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে আমাদের শুনতে হয় যে তিনি অবতার এসে গিয়েছেন। লক্ষ কণ্ঠে গীতা পাঠ করো, গীতা পাঠে কোনো আপত্তি নাই, পাঠ করা উচিত, কিন্তু গীতা পাঠ করো কখন, কি উদ্দেশ্যে, কি লক্ষ্যে? লক্ষ্যটা হচ্ছে এখন ওই 4 বর্ণের কথা ভাবো। কৃষকরা যখন বিদ্রোহ করে ওরা শূদ্র, শ্রমিকরা যখন লড়াই করে ওরা শূদ্র, তার বিরুদ্ধে তুমি উচ্চ বর্ণের যারা আছো তারা সংঘবদ্ধ হও এবং তার বিরুদ্ধে মেধাকে তুমি বিক্রয়যোগ্য পণ্য করে কিনে নাও। আজকে ভারতবর্ষে সংবাদ মাধ্যম যাদের বলা হয় ফোর্থ এস্টেট, তারা বিক্রি হয়ে গেছে। আমরা তাকে বুঝতে পারতাম, এখন চোখের সামনে দেখলাম এনডিটিভি যারা চালাতেন, আমরা যারা উৎসাহী শ্রোতা বা দর্শক ছিলাম খবর শোনার জন্য এনডিটিভি খুলতাম, সে দেশীয় হোক আন্তর্জাতিক হোক। সে এনডিটিভিটা কিনে নিলেন কে? আদানি। তা আদানি তুমি ব্যবসা করছো, তোর প্রচার মাধ্যমে ঝোঁক কেন? ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি মিডিয়া হয় নিউজ 18 ওই গ্রুপ, তার মালিককে আম্বানি। তো তারা প্রচার মাধ্যমে আসছে কেন? তারা আপনার মেধাকে কিনে নিতে চায়, আপনার মেধাকে বিকৃত করতে চায়, আপনার লিবার্টি অফ থটকে ধ্বংস করতে চায়। যে কথা শুধু আমার দেশে না, গোটা পৃথিবীতে সাম্প্রতিককালে হয়েছে। এবং জানেন আপনারা, নোয়াম চোস্কি বলেছেন যে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, আপনার মতটাকে ওরাই তৈরি করে দিচ্ছে। তার প্রমাণ কি জানেন? এখন রাস্তাঘাট দিয়ে হাঁটবেন, 90% জন লোককে পাবেন আপনি ব্লু জিন্স পরছে। হঠাৎ ব্লু জিন্স কেন? এর আগে কি আমরা ট্রাউজার পরিনি? বিভিন্ন ধরনের, বিভিন্ন টেক্সচারের, বিভিন্ন রঙের। এখন সব ব্লু জিন্স। কে তৈরি করলো? প্রচার মাধ্যম। প্রচার মাধ্যমে আপনার মতামত তৈরি করে দিচ্ছে। এই প্রচার মাধ্যমে আপনাকে বলছে যে তুমি চিন্তার স্বাধীনতা রেখো না, তোমার চিন্তাটাকে তুমি বিক্রি করে দাও তারই পদতলে যে তোমাকে রক্ষা করবে। এবং সে রক্ষা করতে কি বলছে? এখনকার কথা না, আমার গণতন্ত্রে শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করবার জন্য ইউজিসি আছে, এআইসিটিই আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে। আমি আমার একটা অভিজ্ঞতা বলি, এনে লিখেছিলাম, হই হয়েছিল। আমরা একটা পার্লামেন্টারি টিম নিয়ে এআইসিটি গেলাম ভ্রমণ করতে। কি কাজ হচ্ছে, কি করছেন, পণ্ডিত লোকেরা থাকেন। ঢোকামাত্রই একটা বড় প্রাঙ্গণে একটা মূর্তি, ওরা মালা নিয়ে দাঁড়িয়ে আছে। কী হলো? আমার সঙ্গে অন্য লোকেরা আছেন, না সরস্বতী মূর্তি। কে ঠিক করলো এটা সরস্বতী? অন্য লোকেরা বলছে এই ডোন্ট ডিস্টার্ব, হি ইজ এ কমিউনিস্ট। আমি ওদের ডিরেক্টরকে বললাম ওসব কথা বাদ দিয়ে এটা সরস্বতী আপনি ঠিক করলেন কী করে? তখন আমার কানে ফিসফিস করে, স্যার কিছু বলবেন না। আমি বলেছি একটা বিশ্বকর্মা করতে, হোয়াট ননসেন্স, কি ডিফারেন্সটা কোথায় সরস্বতী আর বিশ্বকর্মা? তুমি এখানে দিলেন না কেন? ভাবা রিসার্চ সেন্টার করছে, এখানে ভাবা বিজ্ঞানী ভাবার নামে করতে পারতে, সত্যেন বসুর নামে করতে পারতে, মেঘনাথ শাহ নামে করতে পারতে, তোমার টেকনিক্যাল ইনস্টিটিউট। না স্যার, ওদের নামে প্রত্যেকটা রুম আছে। এই যে প্রথমেই আপনাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ছেলে ভবিষ্যতে হয়তো ইসরোতে যাবে, ইসরোর সাফল্যকে বলা হলো শিব শক্তি। কেন?
এসব শিবের কি সম্পর্ক? সেখানেও কিন্তু একজন বিজ্ঞানীর নামে, এটা বিজ্ঞানের জয়। ইসরো আজকে চাঁদে গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য যা আমাদের গর্বিত করে, কিন্তু এই গর্বটাকে এক মুহূর্তের সঙ্গে নষ্ট করে দিলেন, বললেন ওইটা শিব শক্তি। কোনো বিজ্ঞানের নাম করলেন না। প্রাচীনকালের বিজ্ঞানী আর্যভট্টর নাম করতে পারতেন। তা আপনারা ভাবছেন কি এটা হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেছে? না, এটাও পরিকল্পনা, যে সব কিছুর ঊর্ধ্বে, আপনার চেতনার ঊর্ধ্বে একটা অতিপ্রাকৃত কিছু চাপিয়ে দেওয়া, বহির্জগতের একটা শক্তি আছে চাপিয়ে দেওয়া। যেখানে স্টিফেন হকিংস বলছেন ঈশ্বর আবার কি, হাসি ঠাট্টা করছেন ঈশ্বরের উপস্থাপনা নিয়ে। সেই সময় আমরা 21 শতাব্দীতে চাঁদে গেলেও আমরা সূর্যবলয়ে চলে যাচ্ছি, আমরা কিন্তু শিবশক্তির গায়গান করছি। এগুলো হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা খুব সুপরিকল্পিতভাবে এমন সমস্ত মানুষদের দিচ্ছেন যারা দুর্ভাগ্যজনকভাবে ওই চেতনায় লালিত পালিত হয়েছেন, সেই চেতনায় বড় হয়েছেন। সে বিজ্ঞানটাকে মনে করছে আমার রুজির জন্যে, কিন্তু আমার চেতনায় রয়েছে আমি একটু তিরুপতি মন্দিরে যাই, তাহলে যদি বিজ্ঞানের সাফল্য হয়। এইভাবে প্রত্যেকটা ইনস্টিটিউটকে আমি আর ব্যাখ্যা বলেছি, ওরা বিচারপতিদের নিয়ে বলেছেন, ইলেকশন কমিশন নিয়ে বলেছেন। হঠাৎ ইলেকশন কমিশন নিয়ে কেন উঠলো প্রশ্নটা, এটাও আরও গুরুত্বপূর্ণ। ওরা জানেন যে আমাকে তো ভোটে জিতে আসতে হবে। আমি 2014 পর 2019 একটু বেশি ভোট পেয়েছি বলে এখন এই কথাগুলো, এই কাজগুলো জোরের সঙ্গে করতে পারছি। আর বামপন্থীরা শূন্য। ইউপিএ 2-এ বামপন্থীরা ক্ষমতায় ছিল, তাই 100 দিনের কাজকে বাধ্যতামূলক করেছিল। সংবিধানে নির্দেশিত যে লক্ষ্য, সেই লক্ষ্যর দিকে এগোচ্ছিল, যে মিনিমাম কাজ তোমাকে দিতে হবে এবং সেই সম্পদ তোমাকে তৈরি করতে হবে দেশের স্বার্থে। সেখানে ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু হয়েছিল, যে আমার দেশের মানুষকে তুমি না খাইয়ে রাখতে পারো না, খাদ্য উৎপাদন করতে হবে, উৎপাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে, সেজন্য কৃষকদেরও বাঁচিয়ে রাখতে হবে। স্বামীনাথন কমিশন তিনি বলছেন কৃষকদের নির্দিষ্ট ভাতা দাও, মিনিমাম প্রাইস তাকে দাও, যাতে সে বেঁচে থাকতে পারে। তার তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন, সেই দৃষ্টিতে ব্যাখ্যা আমি যাচ্ছি না। আদালতে মামলা করতে হয় আমাদের। আমরা কলকাতায় মামলা করলাম, স্বামীনাথন কমিশনের রিপোর্ট কেন কার্যকরী করছো না, এরকম বহু জায়গায় মামলা হয়েছে। তারপর কৃষকরা ধর্মঘট করলেন, প্রায় 1 বছর ধর্মঘট। ওই জনতার যখন বিস্ফোরণ হয় না, ওরা কেউ ভাবতে পারেনি যে 1 বছর ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে কৃষকরা বসে থাকবেন সেখানে। এবং শুধু বসে থাকছেন না, সেখানে আমি গিয়েছিলাম, আমার অভিজ্ঞতা কী বলে, কৃষক রমণীরা যারা ঘরে অপর পুরুষের সামনে 1 হাত লম্বা ঘোমটা দিয়ে থাকেন, তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। আমি জিজ্ঞাসা করলাম কেন বিক্ষোভ করছেন, তারা তাদের মতো করে বলছে আমাদের বেঁচে থাকার ব্যাপার, এটা আমরা বুঝে গেছি, এটা আমাদের বেঁচে থাকতে হবে। এখন এই বেঁচে থাকতে হবে তারা বুঝছেন, সেখানে গিয়ে বোঝাচ্ছেন, কিন্তু একদল শিক্ষিত ছেলে মেয়ে তাদেরও আমি দেখেছি। আমি সিম্বু বর্ডারিকে দেখেছি, একজন ভদ্রমহিলা, তিনি আইন কলেজের অধ্যাপিকা। আমি তাকে বললাম আপনি এখানে কি করছেন? বলছে আমার বাবা 83 বছর বয়স, তিনি কৃষক আন্দোলনের নেতা, ওইখানে শুয়ে আছেন, তাকেও দেখভাল করছি, আর আমি ওদের বোঝাচ্ছি আইনটা কত খারাপ। এটা সামগ্রিক বিস্ফোরণ হচ্ছে। তখন তাকে ভাঙবার জন্য আপনাদের জানি না মনে থাকতে পারে, মিডিয়াতে কত প্রচার। আমি একটা ওয়েবিনার করেছিলাম আমরা আমাদের আইলির পক্ষ থেকে, সেখানে একজন বিচারপতি বলছেন আমি তো কৃষক ঘরের ছেলে, হতেই পারেন। অর্থাৎ আমি বলছি আইনটা খুব ভালো, তোমরা কমিউনিস্টরা সর্বনাশ করছো, এই মূল কথা ঘুরে ফিরে। সেই আইন প্রত্যাহার করতে বাধ্য হলেন, আবার কৃষকদের বিক্ষোভ করতে হচ্ছে যে আইন প্রত্যাহার করার সময় যে কথা তুমি বলেছিলে সেই কথা তুমি কার্যকর করছো না কেন। প্রসঙ্গত আপনার আমার মতামত তৈরি করবে কে? সবাই তো আর সুভাষিসের মতো লেখাপড়া করবে না। আমি তো সন্ধেবেলা গিয়ে বিনোদনের জন্য টেলিভিশন খুলব। বিজ্ঞান প্রকৌশল এগিয়ে গেছে, তার সুযোগ নিয়ে তারা আমার মাথার ভেতরে ঢুকে যাচ্ছে। আমাদের কাছে বলা হচ্ছে এই কৃষকগুলো সব দেশদ্রোহী।
আমরা ভাবছি সত্যিই তো কৃষজ্ঞ দেশদ্রোহী। কী সুন্দর টেলিভিশন আমার ঘরে আছে, মোদিজি বলেছেন 80 কোটি মানুষকে আমি বিনা পয়সায় খাবার দেবো। তা আমার যে প্রতিষ্ঠান খাদ্য দপ্তর, যার কাজ হচ্ছে নিশ্চিতভাবে মানুষের খাদ্য উৎপাদনের শক্তি তৈরি করা, তাকে তুমি ব্যবহার করছো মানুষকে অপমান করার জন্য। এটা তো অপমান একজন মানুষের, যে আমি আমার শ্রম দিয়ে আমি আমার খাদ্য উপার্জন করতে পারি কি তা সে সুযোগ নেই, আমাকে অনুদানের উপর নির্ভরশীল হয়ে পড়তে হচ্ছে। আর অনুদানের উপর যদি নির্ভরশীল হয়, তাহলে সেই কথা আম্বেদকর বলেছিলেন যে একজনের একটা ভোট সমান অধিকার, এটা কি বাস্তবত সত্য হতে পারে? তিনি আইনটা করছেন, তিনি ভাবছেন যে কেন এই আজকে ধরুন যে মানুষটা মনে করছেন যে আমি ফ্রি রেশন না পেলে আমি বাঁচতে পারবো না, তার কালকে যদি তার বাড়ি থেকে ভোটের আগে আপনি কাঁধে ঝান্ডা নিয়ে বলেন अवतार जी आया है, उनका गारंटी, मोदी का गारंटी आपका खाना मिलेगा, किसको वोट देंगे? वोट डालिए मोदी को। এবং এই সংস্থাটা নির্বাচন কমিশন যা সংবিধান তৈরি করছে স্বাধীন, নির্ভয়, নিরপেক্ষ নির্বাচন করার জন্য, যেটা আমাদের সংবিধানের একটা বেসিক স্ট্রাকচার, সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে। ভেঙে দিচ্ছে কেন? আমরা নীরব। তো বলেছে শেষ কথাটা খুব সুন্দর, আমরা নীরব। ওরা জানে এদের যতদিন নীরব রাখতে পারবো ততদিন আমরা সরব থাকব। তাই এদের নীরব রাখার জন্য আমি অন্ততপক্ষে আমার জীবনে কখনো দেখিনি টেলিভিশন খুললে পরেই, রেডিও খুললে পরেই, FM বলুন বা যাই বলুন, অনবরত মোদি কা গ্যারেন্টি তার বিজ্ঞাপন। কার পয়সায়? আমার পয়সায় আমার মাথা নষ্ট করছে। তার কারণ আমি যাতে সজাগ না হই। এবং বিচারপতিরা মাঝে মাঝে কিছু কিছু রায় দিয়ে ফেলেন। আমি বলি, এই সাম্প্রতিক প্রসঙ্গ উঠল ইলেকট্রাল বন্ডের রায়, কিন্তু মানুষের যে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে ভারতবর্ষের বিচার ব্যবস্থা ক্রমশ দুর্বল হচ্ছে। আমার দেশের একটি উজ্জ্বল ছাত্র উমর খালিদ, সে কত বছর জেলে আছে? কেন জেলে আছে? এই যে বললো ইউপিএ এর কথা, ইউএপিএ যে কোনো ব্যাপারে ইউএপিএ লাগিয়ে দেওয়া হচ্ছে। ইউপিএ ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। আমার পশ্চিমবঙ্গে কিছু নকশাল ছেলের বিরুদ্ধে ইউপিএ লাগিয়ে দিল, আমি মামলা করলাম, ইউপিএ খারিজ করলাম, তারপর দেখি তাদের সঙ্গে সরকার বসে আলাপ আলোচনা করে মিটিয়ে নিচ্ছে, লড়াইয়ের সূচিমুখটাকে ভোঁতা করে দিচ্ছে। ইউএপিএ কার বিরুদ্ধে? নিউজ ক্লিক। কিভাবে মানুষের চেতনাকে ভেঙে দেয়? একটি সংবাদ মাধ্যম যা স্বাধীনভাবে তার মত প্রকাশ করছে, তার বিরুদ্ধে গত 4 বছর ধরে তারা পড়ে আছে বিভিন্ন রকম তথাকথিত অর্থনৈতিক তছরূপের জন্য। প্রবীর পুরকায়স্থ তাকে গ্রেপ্তার করেছে, অমিত চক্রবর্তী ওদের সার্কুলেশন ম্যানেজার তাকে গ্রেপ্তার করেছে। ভদ্রলোক অসুস্থ, এই অর্থে প্রতিবন্ধী, তিনি হুইল চেয়ার নিয়ে চলেন। চাপের মুখে আজকে সেই ভদ্রলোক রাজসাক্ষী হয়ে গেছে। রাজসাক্ষী হয়ে কী হবে না হবে আইনের ব্যাপারটা পরে, কিন্তু কীরকম চাপ সৃষ্টি করা যায় যে একজন ওই রকম প্রতিবাদী মানুষকেও কিন্তু দুর্বল করে দেওয়া। কিন্তু আমাদের ওই কৃষকদের মতো চেতনা নিয়ে লড়াই করতে হবে। মনে রাখবেন, যারা জমিতে কাজ করে তারা জমির গন্ধটা ভালো পায়। তারা যখন আজকে সমস্ত কিছু উপেক্ষা করে রাস্তায় নেমেছে, আসুন আমরা আমাদের মগজের জমিটাকে একটু চাষ করি, তবে আমার গণতন্ত্রকে বাঁচাতে পারবো। গণতন্ত্র না থাকলে কি থাকবে? স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র তো আমরা আনুষ্ঠানিকভাবে দেখেছি ইমার্জেন্সি, এখন তো অঘোষিত স্বৈরতন্ত্র, আর মারাত্মক ব্যাপার। তখন আপনি জানতেন আমি এটা লিখলে পরে ছাপানো যাবে না, এখন আপনি জানেন না। পুলিশ দিয়ে বিভিন্ন মাধ্যম, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে। এই কৃষক আন্দোলনের যারা নেতা তাদের প্রত্যেকের টুইটারকে ব্যান করে দেওয়া হয়েছে। আপনি সরকারের বিরুদ্ধে একটা কথা ভালো পোস্ট করুন কোথাও, যেটা এখন অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম মত প্রকাশের জন্য, বন্ধ করে দেওয়া হবে। আপনার কাছে কোনো উপায় নেই, আপনি টুইটারে পৌঁছতে পারবেন না, টাকা দিয়ে টুইটারকে কেনা আছে। এই সমস্ত বিরুদ্ধে
শুধুমাত্র সেমিনার করে, আলোচনা করে, ভালো বক্তৃতা শুনে সাময়িক তৃপ্তি হতে পারে, কিন্তু যে বড় বিপদ তার থেকে আমাদের মুক্ত করতে পারবো না। আমাদের সুযোগ আছে, একটা সুযোগ আমরা পেয়ে গেছি 2024 যদি আমরা সাধারণ মানুষকে সচেতন করে ঠিকমতো ব্যবহার করতে পারি, ভারতবর্ষ বেঁচে যাবে। আর তা না হলে শুভাশিসের প্রথম কথা দিয়ে আমি শেষ করব, এই ভারতবর্ষকে বাঁচানো যাবে না। লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমাদের আরও বড় লড়াই তৈরি করতে হবে, যদি না 24 আমরা পথ চাকা ঘুরিয়ে দিতে পারি। নমস্কার। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন, আটা, সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।